যে নাটক লিখলেন, গল্প উপন্যাস লিখলেন, কবিতা লিখলেন, এবং শেষ বয়সে সে ছবি আঁকলেন। তো সেই রকম উনিও ছবি এঁকেছেন এবং সেই সব কিছু ছবি আমি দেখেছিলাম। অতএব আর হলো যে ছবি সম্বন্ধে, এই চিত্রকলা সম্বন্ধে বা শিল্পকলা সম্বন্ধে তার কিন্তু একটা গভীর ভালোবাসা ছিল। সেই সুবাদে শিল্পীদের সাথে তার ওঠা বসা, এবং শিল্পীদের উনি ছবি বুঝতেন ভালো, সেইগুলোকে তিনি আলোচনা করলে বা কোনো কোথাও সেমিনারে গেল বা বক্তব্য দেওয়ার সময় তিনি খুব সুন্দর করে কিন্তু আমাদের এই শিল্পকলার জগতের সব কিছু নিয়ে এবং চিত্রকলা নিয়ে বলতেন, ব্যাখ্যা করতে পারতেন। রংতুলিতে মুক্তিযুদ্ধ প্রতি স্বাধীনতা দিবসে একটি বিশেষ আয়োজন, শিল্পীরা ছবি আঁকেন দিনটাকে উদযাপন করবার জন্যে। সেই অনুষ্ঠানে পরপর কয়েকটি বছর আমরা সব্যসাচীর লেখক সৈয়দ শামসুল হককে শিল্পী হিসেবে পেয়েছিলাম। আজকে যে ছবিটি আঁকছেন, কি অনুভূতিকে ব্যক্ত করতে চাইছেন? এটা হচ্ছে লাল এবং সবুজ, যে আমাদের দুটো জাতীয় বর্ণ, যেটা পতাকায় রয়েছে, আমাদের উচ্চারণে রয়েছে। আমাদের প্রান্তর যে সবুজ, সেই সবুজ প্রান্তর, সেখান থেকে মানুষগুলো উঠে দাঁড়িয়েছে, তারা রক্ত দিয়েছে। তবে এবারের স্বাধীনতা দিবসে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং স্মরণ করিয়ে দিতে চাই যে আমার ধারণায়, এবং আমি দীর্ঘদিন বেঁচেছি বলে আমার ধারণাটিকে খুব স্পষ্ট করে বলতে পারি, যে বাংলাদেশ ইতিহাসের প্রশস্ত সড়কে উঠে এসেছে। আমাদের আত্মোপলব্ধির জন্যে, তাকে হারিয়ে পাবার জন্য এই অনুষ্ঠান। মৃত্যু শয্যায় বা কর্কট ব্যাধিতে আক্রান্ত এমন মানুষ, তিনি যদি শিল্পী হন, তিনি যদি লেখক হন, তিনি যদি কবি হন, তিনি বিধাতার কাছে বর প্রার্থনা করেন আমার সৃজনের কাজটা যেন আমি সম্পন্ন করে যেতে পারি পরবর্তী প্রজন্মের জন্য। আমাদের সৌভাগ্য, স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন নাটক অন্তপ্রাণ আতাউর রহমান, যার সঙ্গে সৈয়দ হকের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল বিষয় নাটক, কবিতা, সমগ্র সাহিত্যকর্ম নিয়ে। তার সাথে আমার 30 বছরের সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে, যাকে বাংলায় বলে আশ্লিষ্ট হয়েছিলাম আমরা জীবনের প্রতিটি লগ্নে। ঠাট্টা মশকরা, শিল্পের কথা যখন বেঁধে যেতাম টি.এস. ইলিয়ট, রবার্ট ফ্রস্ট পড়তে, যখন বেঁধে যেতাম রিলকে আর বদলেয়ার পড়তে, কার কাছে যাব এই জায়গাটা ঠিক বুঝতে পারছি না। বদলেয়ার যখন বলছেন যে সৃজনশীল কাজ সবসময় নিষ্কলুষ হয় না। আপনি তার সর্বাধিক নাটকের নির্দেশক, মানে অধিকাংশ নাটক আপনার করা। সবচেয়ে ডিফিকাল্ট চ্যালেঞ্জ ছিল ঈর্ষা। ঈর্ষা সম্পর্কে আমরা লেখা পড়েছিলাম, সৌম্যমিত্র অসাধারণ একটা মন্তব্য করেছে। ওনাকে আগে জিজ্ঞেস করলে দাদা নাটক কেমন লেগেছে, উনি বলতেন লেগেছে বলে হনন করে হাঁটা দিতেন। আমরা মনে করতাম আবার কি অহংকারী মানুষ, কোনো কেমন লেগেছে, উনি উঠে এলেন, যার যার প্রশংসা করা করলেন। তো হক ভাইকে বললেন, আচ্ছা আপনি কি শেক্সপিয়ারের জোড় আর রবীন্দ্রনাথের মিল, ছন্দের মিল কি একসাথে আপনার মাথায় খেলা করে? মানে এর চেয়ে বড় কথা কি হতে পারে? শেক্সপিয়ার রবীন্দ্রনাথ দুজনেরই কে নিয়ে এলেন, এবং আমি মনে করি রবীন্দ্র উত্তর বাংলা সাহিত্যের বহুপ্রভা লেখক। আমি হয়তো সব্যসাচী লেখক না বলে বহুপ্রভা। হ্যাঁ, সব ক্ষেত্রেই যেটা ধরেছে সোনালী কলম দিয়ে, সেখানেই সোনা ফলেছে, সুন্দর ফসল ফলেছে। আমার মনে হয় খুব কম, আমি বলবো না যে নেই, কিন্তু উনি অনন্য। কবি রোগশয্যায়, কিন্তু কবিতা লেখা থামেনি। রোগশয্যা থেকে কবিতা লিখেছিলেন, সেই কবিতাটা আজকের এই অনুষ্ঠানে পড়ে শোনাবেন তার অত্যন্ত প্রিয়জন রামেন্দু মজুমদার। 1300 নদীর এ দেশ, পলি সমৃদ্ধ নিশ্চয়। পলি পড়ে পালল শিখায় লেখে গল্পটা সময়। মানুষের সব গল্প নাকি আছে তারও নির্বাচন? হে মা তো বাংলার মাটি, করজোড়ে করে সম্ভাষণ তোমার সন্তান কবি। পদচ্ছাপ রেখো মা শিলায়, যদি রাখো কি আছে জীবন যদি মাটিতে মিলায়। আমিও তোমার স্তনে দুগ্ধ টেনে উঠেছে একদা, লোকে ভুলে যাক, তুমি যেন ভুলো না সে কথা। তোমারই সময় কথা আমিও তো বলেছি ভাষায়, তোমারই ভাষায় মাগো। পুরস্কার সামান্য মাসায় যদি কিছু পেয়ে থাকি, তাকে গণ্য করেছি মোহর।
আমি তো মরণশীল, আমাদের তুমি যে অমর। আশা করি আমার পুরানো ফুল নিয়েছিলে তুমি, দেখেছিলে শ্রম ঘামে কবির, মাগো মাতৃভূমি। আমাদের এখনকার সঙ্গী দুজন প্রকাশক, লেখকের সঙ্গে যাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। অন্য প্রকাশের মাজহারুল ইসলাম এবং পাঞ্জেরি পাবলিকেশনসের কামরুল হাসান শায়ক, প্রকাশক হিসেবে তাকে কিভাবে দেখেছেন? অসম্ভব আধুনিক একজন মানুষ ছিলেন। মানে আমি দেখেছি তাকে প্রায় 20 বছর ধরে আমরা তার বই প্রকাশ করে আসছি। সে 20 বছর আগে যখন বাংলাদেশে কম্পিউটার ব্যবহার সেইভাবে শুরু হয়নি, তারও আগে থেকে উনি কম্পিউটারে ওনার লেখা লিখতেন। এটা কিন্তু বলবো এটা একটা ইতিহাস। ধন্যবাদ মাজার। আমরা কিন্তু আজকের এই অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য তাকে স্মরণ, তাকে শ্রদ্ধা জানানো, একই সঙ্গে এই মানুষটি কত বিচিত্র দিকে অনেক বেশি অগ্রগামী ছিলেন সেটিকে বের করে আনার জন্য, এবং আপনি একটি বিষয় জানালেন আমাদের। এবং এটা কিন্তু আরেকটু আগে যদি আমরা ফিরে যাই, উনি বাংলাদেশে প্রথম যে মনির অপটিমা যে ইলেকট্রনিক টাইপরাইটার উনি একসময় ইউজ করতেন লেখালেখির জন্য। এবং উনি কখনোই আমি 20 বছর ওনার কোনো হাতে লেখা পাইনি, সবসময় উনি কম্পিউটারে লিখতেন, মেইল করতেন। এবং ওনার যখন আমরা প্রথম মোবাইল ফোন যখন চালু হয় তখন থেকে কিন্তু উনি সেলফোন ব্যবহার করতেন। এবং ওনার আপনার নিশ্চয়ই মনে আছে যে ওনার সেলফোন ওনার নিজের গলা দিয়ে একটা ভয়েস রেকর্ড করা থাকতো। আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা আপনি কিভাবে করলেন, তখন একদম শুরুর দিকে বলে বলে মাঝার এটা তো বলা যাবে না, এটা তো গোপন জিনিস। খুব অসম্ভব মজা করতেন। এবং পোশাক আশাকেও কিন্তু দেখেন উনি কিন্তু অনেক আধুনিক ছিলেন। লেখক প্রয়াত হয়েছেন, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগটা তো থাকবেই। মহা দায়িত্বভার পেয়েছেন কামরুল হাসান শায়ক, তার মুখ থেকে শুনি। সিদ্ধান্ত ছিল, তাই না, কবিতার বই, মাঝার করবে নাটকের বইগুলো। বলে মাঝার তুমি করবে নাটকের বই, হ্যামলেট সর্বশেষ অনুবাদটা করবে। বললো যে কবিতা করবা তুমি। আচ্ছা, তারপরে আবার যেদিন গেলাম সেদিন বলতেছে কবিতার পাশাপাশি রচনা, সম্ভবত রচনা সমগ্র। আমি তো কবিতার সর্বশেষ কবিতার বই এটা পাবো শুনেই তো আমি আকাশে আকাশে আমি নাচতেছি আনন্দে। হ্যাঁ, রচনা সমগ্র শুনে তো আমি স্তম্ভিত হয়ে গেছি। এত স্তম্ভিত যে একটা মানুষ ভালোবেসে কতটা গভীরে যেতে পারে। চলচ্চিত্রের অনেক বিষয় সম্পর্কে আজকের অনুষ্ঠানে একটু ধারণা যেন পেতে পারি, তার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সাংবাদিক জনাব চিন্ময় মুৎসুদ্দিকে। তিনি আছেন আমাদের সঙ্গে। আমরা তার চলচ্চিত্র জীবন নিয়ে যতটা পারি জানব। সৈয়দ শামসুল হক এবং চলচ্চিত্র আমার কাছে মনে হয় শুরু থেকে, সেই একেবারে তার তরুণ বয়স থেকে একদম শেষ পর্যন্ত একটা প্রেম রয়ে গেছে। সেই প্রেমটা তো আমরা টের পাই যে 1950 সালে তিনি বোম্বে চলে গিয়েছিলেন। কি গণিতে লেটার মার্ক পেয়ে পাশ করেছেন। বাবা চেয়েছেন যে ছেলে ডাক্তার হোক, এবং তিনি বোম্বে পাড়ি দিয়েছেন চলচ্চিত্র সেখানে একটা ছবির সহকারী পরিচালক হয়েছিলেন শেখার জন্য। ফিরে এসে মাটির পাহাড় নামে ছবিটির সহকারী পরিচালক। সবাইকে ভাবতে হবে যে সেই সময়ে ছবির নাম মাটির পাহাড়। হ্যাঁ। এবং একই সঙ্গে সেই ছবিগুলো যদি আমরা সেই পুরোনো দিনের ছবিগুলো দেখি তাহলে হয়তো দেখা যাবে যে সোশ্যালি একটা কনসিয়াসনেস সেই ছবিগুলোর মধ্যে ছিল। এবং সম্ভবত সৈয়দ শামসুল হক, জহির রায়হান এই ধরনের ব্যক্তিত্বরা সে সময় যুক্ত ছিলেন এই চলচ্চিত্রের সঙ্গে। তো হক ভাই যেটা দেখি এখনও, আমি একটা তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখি যে অনেক ছবির চিত্রনাট্য তিনি লিখেছেন। এবং চিত্রনাট্য পুরো ছবির প্রাণটা সেখানে। তো ওই চিত্রনাট্যটা তিনি তৈরি করতেন এবং অসংখ্য ছবির। এবং আমিও বেশ অবাক হয়েছি যে সেই ছবিগুলো কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছে। যেটা জানতে পারি আর কি, যে বাবার মৃত্যুর পর জীবন নির্বাহের জন্য চিত্রনাট্য শুরু করেছিলেন। তা যদি সত্যিও হয়ে থাকে সেটা আমাদের জন্য সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, কারণ উনি এটা করেছেন বলে। এবং এটার আরেকটা বিষয় কি, উনি যখন এটা লিখেছেন তখন কিন্তু অন্য কাজও করেছেন, কবিতাও লিখেছেন, উপন্যাসও লিখেছেন। অর্থাৎ এটাকে আলাদা করে একটা ধরেন ঘরে আবদ্ধ করে চিন্তাকে আপনার অন্য কোনো কিছু থেকে লিঙ্ক না রেখে করেছেন তা নয়। এবং আমি একটা উদাহরণ হয়তো এখানে দিতে পারি যে উনি যখন লেখেন
অনেক সময় আমরা ঠিক আছে আফগানিস্তান দিয়ে গিয়ে বেলুচিস্তানে গিয়ে ইরান চলে গেল এরকম বললাম, কিন্তু ওনাকে দেখলাম একদিন ম্যাপ নিয়ে ফ্লোরে ম্যাপ নিয়ে দেখছেন যে হক ভাই ম্যাপে কি আপনি লিখছেন? বলে আরে না, আমার এই যে নায়ক যে যাবে সেই কোন শহরের পর কোন শহর সেটা একটু ঠিক মতো লিখতে হবে না। সিনেমা নিয়ে কথা হচ্ছিল, এখন একটা সিনেমার গান শুনি, খুব জনপ্রিয় ছবি থেকে, ময়নামতি। এই ছবির গান, এটি সুরারোপ করেছিলেন বশির আহমেদ আর গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। আজকে আমাদের অনুষ্ঠানে গাইছেন সামিনা চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন সর্বজনশ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরী। সৈয়দ শামসুল হক সম্মাননা সংকলন জলেশ্বরীর জাদুকর এর মধ্যে তিনি একটা লেখা লিখেছিলেন। তিনি লিখেছেন, তার অনুবাদ সম্পর্কে এ পর্যন্ত কিছুই বলিনি। বাংলাদেশে যে কজনের অনুবাদ আমি অত্যন্ত আগ্রহ নিয়ে পাঠ করি তিনি তাঁদেরই একজন। ভাবতে ভালো লাগে, ভাষার ব্যাপারে তার তেমন অ্যালার্জি নেই। উর্দু ভাষায় তার দখল দেখেছিলাম অন্যত্র। ফয়েজ আহমেদ ফয়েজের শতবর্ষের একটি অনুষ্ঠানে তার ফয়েজ পাঠ আমাকে অভিভূত করে ফেলেছিল। অবশ্য তিনি খুবই সুন্দর ও পাঠ করেন, অত্যন্ত আকর্ষণীয়তার সঙ্গে। শেক্সপিয়ারের বেশ কয়েকটি নাটক তিনি অনুবাদ করেছেন। টেম্পেস্ট দেখেননি, তবে ম্যাকবেথ দেখেছেন এবং বলেছেন যে এতটাই অভিভূত হয়েছিলাম যে অনেক দিন পর চা নয় কফি খেতে ইচ্ছে হয়েছিল। মানে অনুপ্রেরণা এত সুন্দরভাবে প্রকাশ করা কবির পক্ষেই সম্ভব হয়। আসাদ ভাই, এরকম অনুপ্রাণিত হওয়ার স্মৃতি আর কি আছে আপনার কাছে? বিউটি বোর্ডিংয়ে যাই 9-10-এর সময়, দাদারা আড্ডা মারতেন, তো আমরা চুপে চুপে গিয়ে চা খেয়ে আসতাম তারকবাবুর ওখানে গিয়ে। তো সেখানে তিনি সিনেমার চিত্রনাট্য লিখতেন, গল্প লিখতেন, বসেই রুম ভাড়া করে। আচ্ছা, হোটেলের থেকে একজন লেখক লিখেন, এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, যে আমরা ফ্রান্সে আছি নাকি, কোথায় আছি। তো
আমরা তখনও আমি কথা বলিনি, দেখতাম স্মার্ট, অত্যন্ত স্মার্ট একটা লোক দেখতাম খুব। তার সঙ্গে আসলে জড়িয়ে পড়লাম আমরা পদাবলী করার সময়। পদাবলী করার সময় লক্ষ্য করলাম যে তিনি কবিতা পড়ার ব্যাপারে কতখানি সিরিয়াস। এবং এরপরও যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে জাতীয় কবিতা পরিষদে অত্যন্ত আনকম্প্রোমাইজিং একটি মানুষ। কোন কোন জায়গায়? বাঙালিয়ানার ক্ষেত্রে, বাঙালিয়ানার মূলধারার সংস্কৃতির ক্ষেত্রে, বাংলা ভাষার ক্ষেত্রে, এবং সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মৌলবাদ তিনি অন্তর থেকে ঘৃণা করতেন। কাজী তার সঙ্গে আমাদের বয়সের পার্থক্য সত্য, আমার চাইতে যারা কম বয়সের তাদের সঙ্গে এই মানসিকতার লোকগুলোর একটা আশ্চর্য মিলন ঘটে গেল। টেম্পেস্টের অনুবাদ যে তিনি করেছেন, আনবিলিভেবল। কতগুলো সাউন্ড আছে খুব অর্থবহ না, কিন্তু ওই ভাষার জন্য বেশ একটা দোতনা দেয়, একটা ব্যঞ্জনা সৃষ্টি করে। ডাইনিদের উচ্চারণ তিনি যেভাবে করেছেন অবিশ্বাস্য। আমি মানে আতাউরের মুখে শুনেছি উৎপল দত্তের মন্তব্য যে পৃথিবীতে যত ভাষায় শেক্সপিয়ার অনুবাদ হয়েছে তুলনা হয় না তার, মানে অনন্য এই ব্যক্তি। তিনি গালিবের, মীর তাকি মীর, বাহাদুর শাহ জাফর, ফয়েজ আহমদ ফয়েজ এদের কবিতা অনুবাদ করেছেন। এবং ছন্দের ব্যাপারে কতটুকু তার দাপট, একটা যুগ তিনি ওষ্ঠে রাখলেন তার কবিতা। তিনি বললেন 8 যুগ মাতৃভাষা আমার ওষ্ঠে। তিনি বলছেন সেই কবিতার শিরোনাম লাল সবুজ অক্ষরে এই, পতাকা যারা পোড়ায় তাদের ক্ষমা নেই, নেই। যতদিন না বাংলার মাটি হয় দালাল ঘাতক মুক্ত, ঘরে ফেরা নেই। যতক্ষণ না মায়ের বুকে দুধ ফিরে দিতে পারি, যুদ্ধটা চলবেই। এবং এখানেই সৈয়দ শামসুল হককে আমি মনে করি আমার সময়ের গত একটা দশকের তিনি অত্যন্ত প্রয়োজনীয় দরকারি এক কবি। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। 1935 সালের 27শে ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ শামসুল হক। বাবার নাম সৈয়দ সিদ্দিক হোসেন, মা হালিমা খাতুন। 8 সন্তানের মধ্যে তিনিই ছিলেন বড়। বাবা চেয়েছিলেন সন্তান ডাক্তার হবেন। আমরা দেশের একজন সেরা সাহিত্যিক হিসেবে তাকে পেয়েছি। পাশে নীলফামারী,